এই স্বৈরাচার শেখ হাসিনার হুকুমে আমার ছেলেরে গুলি করছে। এই স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি চাই। ওর যদি ফাঁসি হয় তাহলে আমি একটা শহীদের মা, আমার আত্মা শান্তি পাইব। আশেপাশে সবাই বলে তাড়াতাড়ি নিয়ে যান, যদি পুলিশে দেখে তাহলে আপনার ছেলেরে আর নিতে দিব না, লাশও পাবেন না, গুম করে লেব। তার মায়ের যে দুঃখটা সেটা তো আসলে কোনোভাবেই মোছা সম্ভব না। তাই আমরা চাচ্ছি যে শহীদের যে একটা মর্যাদা, সেই মর্যাদা যেন সুষ্ঠুভাবে আমরা সাইমার মাকে দিতে পারি। কোটা আন্দোলনে 19 জুলাই শুক্রবার ছিল জুমার দিন। জুমার নামাজ পড়ে এসে আমার সাথে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে ঘরে বসে ছিল। কতক্ষণ পরে ওর বন্ধু একটা ফোন দিল। আমার ছেলে আমারে না কইয়া দেখি দরজা মিলা চুপচাপ চলে গেছে। ফোন দিছি পরে আমি বললাম যে তুই ওদিকে গেছত কে সাইম, তুই আমার কোনো কথা শুনোস না? তুই তারে বললাম না করলাম কোনো দিকে যাইতে, তুই তাও গেলি কেন? পরে বললো যে আমি এমনি এসি, রাখো রাখো, আমার ছেলের তাড়াহুড়া। আমি কই তাহলে তুই এখন বাসায় হবি, রাখো ফোন, আমি আসতাছি। এটা বললে ফোন রাখা দিল। আমার ছেলের তাড়াহুড়া, কথা বললো না আমার সাথে। এই যে শেষ কথা বলবে এটা আমিও জানি না, আমার ছেলেও জানতো না যে শেষ কথা। তারপর আমি তো অপেক্ষায় আছি যে আমার ছেলে বলছে আসবে, আসতেছে। তারপর অপেক্ষা করি দিই, আসে না। তারপর এসারের পরে ওর বন্ধু একটা ফোন দিল, বললো আন্টি আপনি কি সাইমের আম্মু? আমি বললাম হ্যাঁ। সাইমে তো গুলি খাইছে, আপনি আসেন তাড়াতাড়ি হাসপাতালে। আমি এটা শুনে একটা চিৎকার মেরা দৌড় দিছি, যাইয়া দেই আমার ছেলে হাসপাতালের বারান্দায় শুয়ে আছে, অনেক রক্ত পড়তেছে। আমার ছেলে কোনো কথা বলে না। পরে আমি বলি আমার ছেলের কি হয়েছে, কই গেছিল, কার সাথে কি হয়েছে, কথা আমার ছেলে এই জায়গায় শুয়ে আছে কেন? ওরে কাপড় সাদা কাপড় দিয়ে ঢাইকা রাখছে। সাহেব তুমি উঠো, আমার ছেলে কোনো কথা বলে না, উঠে না। তারপর আমি ডাক্তারে এত ডাকি, ডাক্তার আপনি আসেন, আমার ছেলের একটু দেখেন, একটু অক্সিজেন লাগান। আমি তো পাগলের মতো হয়ে গেছি। আমার ছেলের নিচে দেখি রক্তে পুরা বারান্দা ফ্লোর বইরে গেছে, এত রক্ত আমার ছেলের, সব জায়গায় রক্ত, খালি রক্তই পড়তেছে। পরে আমি বলি সাইম তুমি কথা বলো, এত ডাকি, আমার পাখি তো কথা বলে না, কিচ্ছু বলে না। আমি বারান্দা অনেক ঘোরাঘুরি করেছি, অনেক দাপড়াইছি, আমার ছেলেরে কেউ দেখে নাই। আশেপাশে সবাই বলে তাড়াতাড়ি নিয়ে যান, যদি পুলিশে দেখে তাহলে আপনার ছেলেরে আর নিতে দিব না, লাশও পাবেন না, গুম করে লেব। আপনি তো পাইছেন, কপাল ভালো, নিয়ে যান তাড়াতাড়ি। আমার ছেলে যে আন্দোলনে গেছে, আমার ছেলে যে দেশের জন্য রক্ত দিল, আমার ছেলের কি দোষ ছিল, কি অন্যায় ছিল? আমার ছেলে তো নিষ্পাপ ছিল, আমার ছেলের তো কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না। আমার ছেলে কি সন্তান ছিল যে আমার ছেলের এইভাবে গুলি করে মারলো? তা যেভাবে গুলি করে মারছে নির্মম ভাবে আমার ছেলেরে, আমি এর বিচার চাই। আমার ছেলে কাজলা যাত্রাবাড়ি কুতুবখালী বলে ওই জায়গায় নিহত হয়েছে। যেই চিকিৎসক আমি ডাকছি কেউ আসে নাই, কোনো ডাক্তারই আসে নাই। বলে গুলি খাইছে, ও তো মারা গেছে, নিয়ে যান, এখানে করার কিছু নাই। এখানে কান্নাকাটিও করতে দেয় নাই, মানে ওই রকম করছে আমারে যে ওই জায়গায় কান্নাকাটিও আমি করতে পারবো না। এইসব ডাক্তারগুলোর কথাও আমি বলতে চাই যে ওনাকে এটা করা উচিত হয় নাই। ওনারা তো একটা সেবক, ওনারা তো মানুষের সেবা দিয়া থাকে। কে কে অপরাধী কে এটা তো ওনাদের দেখার বিষয় না, ওনারা তো সেবা দিব, কিন্তু ওনারা এই সেবাটা দেয় নাই। আমার ছেলের স্বপ্ন ছিল ও বিদেশ যাইবো, বড় হয়ে একটা আদর্শ ছেলে ছিল আমার ছেলের নর্ম ভদ্র ভালো ছিল, ভালো স্বভাবের ছিল, ভালো ভদ্র ছিল। ওর অনেক স্বপ্ন ছিল বিদেশ যাবো, বাড়ি করবো, গাড়ি কিনবো। ওরে কাম শিখতে দিছিলাম, ও কাম শিখছিল। আমার ছেলের স্বপ্নটা ভেঙে দিল, যে তার বিচার চাই। আমার ছেলের যে বাঁচতে দিল না, তার ফাঁসি চাই। অপরাধ যেই করুক, আমার ছেলের যেই গুলি করছে, আমি তার কঠিন বিচার চাই। এই স্বৈরাচার শেখ হাসিনার হুকুমে আমার ছেলেরে গুলি করছে। এই স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি চাই। ওর যদি ফাঁসি হয় তাহলে
তাহলে আমি একটা শহীদের মা, আমার আত্মা শান্তি পাইব, আমি একটু কষ্ট কম পাবো, তাহলে আমি বুঝবো যে বাংলাদেশে সত্য বিচার আছে, বাংলাদেশে বিচার হয়। আন্দোলনে আমরা অংশগ্রহণ করলাম, করার পর আমরা সামনের দিকে মানে মাইক দিয়ে বলতেছিল যে সামনের দিকে আগাও, মানে ফ্লাইওভারের দিকে যাচ্ছিলাম। তো আমরা সামনের দিকে যাচ্ছি, এর কিছুক্ষণ পরেই আপনার ফার্স্টে মারলো আপনার টিয়ারশেল গ্যাস, পরে গ্রেনেড মারলো, সাউন্ড গ্রেনেড। এরপরে মানে আমাদের সামনে একটা ট্রাক যাচ্ছিল, ট্রাক দিয়ে ব্যারিকেড দিবে, তো আমরা ওই ট্রাকের আশ্রয় নিলাম। মানে সাউন্ড গ্রেনেডের শব্দ শুনি না, তো যে যার যান নিয়ে দৌড়াদৌড়ি, কে কোথায় দৌড় দিয়েছে কেউ বলতে পারতেছি না। তো এরপর আমি আবার ট্রাকের নিচে বসলাম, পরে দেখলাম অনেক গোলাগুলির শব্দ, মানে আমি চোখে কিছু দেখতেছিলাম না, চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল, টিয়ারশেল গ্যাস মারছে। পরে দেখলাম মানে আমার একটা ফ্রেন্ড, পরে আমি জিজ্ঞেস করলাম সায়েম, রাতুল ওরা কোথায়, মিনাজ ওরা কোথায়? পরে বলতেছে কে কোথায় আছে বলতে পারতেছি না। পরে আমরা ফোন দিলাম, ফোন দেওয়ার পর দেখতেছি কেউই ফোন ধরতেছে না। পর কিছুক্ষণ পর দেখলাম একটা লাশ নিয়ে আসতেছে, আপনার ওই যে রোডের ব্যারিকেড দেয় না রাস্তার, ওই ব্যারিকেডের ভাঙা মানে একটা মানুষের লাশ নিয়ে আসতেছে, মরদেহ। তো ওইটা দেখার পর আমরা ভাবি নাই যে আমাদের ফ্রেন্ড এভাবে মারা যাবে বা কিছু। এর কিছুক্ষণ পরে দেখলাম যে সাইমের লাশটা নিয়ে আসতেছে। এখনও রাত্রে ঠিক মতন মানে ঘুমাইতে গেলে প্রায় সময় সাইমের কথাগুলো ভাসে। আবার ওই দিন যে কীভাবে সাউন্ডগুলো, গুলির সাউন্ডগুলো এখনও কানে লাগে। আমরা যখন ওর লাশটা নিয়ে আসছিলাম, তো তখন মানে কোনো মেডিকেলে আমাদেরকে রাখতে দিতেছিল না। আমরা ওই লাশটা নিয়ে আমরা আপনার 5টা মেডিকেল গেছি, আমাদেরকে ঢাকা মেডিকেল থেকেও ব্যাক করে দেওয়া হয়েছে। আপনার এলাকার মধ্যেও কিছু প্রাইভেট হসপিটাল ছিল, ওইখান থেকেও আমাদেরকে লাশ গ্রহণ করবে না ওনারা বলতেছে তোমরা চলে যাও, তোমাদের নয়তো ক্ষতি হবে। এগুলো বলার পরে আমরা এই যে আপনার আমাদের জুরাইন 8 দিনে হাসপাতালে নিয়ে আসলাম, ওইখানেও রাখলো না। তারপর অনাবিলে নিয়ে গেছিলাম, ওইখানেও রাখে নাই। তারপরে এই যে হাসনাবাদ 8 দিনে নিয়ে আসছি, এখানেও রাখে নাই। তো এখানে না রাখার কারণে ওরা ফ্যামিলির মানে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে মানে আমরা বলছিলাম যে ডেথ সার্টিফিকেটটা তো আমাদের লাগবে, ডেথ সার্টিফিকেট ছাড়া তো আর প্রমাণ রইলো না যে ও যে মারা গেছে বা কিছু। তো ওনারা আর ডেথ সার্টিফিকেট দেয় নাই। তো আজকে ওনারা বলছে মানে সবার সাথে কথা বলার পর বলতেছে যে আজকে লাশটা নতুন করে ময়নাতদন্ত করা হবে, তো এখন ডেথ সার্টিফিকেট করা হবে। যে সায়েম ওর কিন্তু নিবন্ধন এখনো হয়নি। আমরা গতকাল আমরা সার্জির সাথে কথা বলে আমরা এটা নিবন্ধন করার ব্যবস্থা করেছি এবং এটা তদন্ত হচ্ছে। ইনশাল্লাহ ও আর মর্যাদা পাবে এবং যারা পঙ্গু আছে তাদের তো যথাযথভাবে তাদেরকে একটু পুনর্বাসন করা যায় বা চাকরি দেওয়া হয়। এই শহীদদের জন্য মূলত আজকের উদ্যোগ বা এরকম সব জায়গায় চলছে যে আমরা চেষ্টা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারাই দেশের জন্য শহীদ হয়েছে তাদের যথাযথ মর্যাদা এবং শহীদি মর্যাদা কিভাবে দেওয়া যায় তারই একটা উদ্যোগ। তার মায়ের যে দুঃখটা সেটা তো আসলে কোনোভাবেই মোছা সম্ভব না। তাই আমরা চাচ্ছি যে শহীদের যে একটা মর্যাদা, সেই মর্যাদা যেন সুষ্ঠুভাবে আমরা সাইমার মাকে দিতে পারি। আমরা যতদূর শুনতে পেরেছি যে সাইম হোসেন এখনো শহীদদের যে তালিকা, সেই তালিকায় এখনো সে আসেনি। তো এই বিষয়টি আমরা এই ময়নাতদন্তে যে তথ্য উদ্ঘাটন হয় সেটির উপরে ভিত্তি করে এবং বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে আমরা চেষ্টা করব যে শহীদের যে তালিকা রয়েছে সেখানে যেন তার নামটি অন্তর্ভুক্ত করা যায়। যেহেতু হাইকোর্টের রায়ে তার লাশ উত্তোলন করা হচ্ছে, আমরা আশা করতেই পারি যে সঠিকভাবে তদন্তের মাধ্যমে খুব শীঘ্রই সায়েম তার যে বিচারটি প্রাপ্য সেই বিচারটি তারা পাবে এবং শহীদের মর্যাদাটি সে পাবে। এবং এই বিচার কার্যক্রমটি পরবর্তীতে যদি আমরা দেখি যে ধীর গতি সম্পন্ন আবার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা চাপ প্রয়োগের ব্যবস্থা করব।